নমস্কার। ডার্বির দামামা তো বেজেই গিয়েছে, আর এবারের ডার্বি অনেক থেকে আলাদা। কি কি আলাদা? পাশাপাশি ডার্বির আগে, ডুরান্ড কাপের ফাইনালের আগে ইস্ট বেঙ্গলের জন্য সুখবর। কি সেই খবর? এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও, তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই যেটা জানাই যে ইস্ট বেঙ্গলের ম্যাচ পিছিয়ে গিয়েছে। কলকাতা লিগের ম্যাচ যেটা 22 তারিখ হওয়ার কথা ছিল, 22শে অগস্ট সেটা হচ্ছে না। 24শে অগস্ট কলকাতা লিগের ম্যাচটা হবে। ইস্ট বেঙ্গলের 22 তারিখের ম্যাচটা পিছিয়ে হচ্ছে 24শে অগস্ট, ইস্ট বেঙ্গল মাঠেই বিকেল 3টে থেকে হবে। এর পাশাপাশি যেটা আসবো যে ইস্ট বেঙ্গলের মেন স্ট্রাইকার ইফিয়ং, এনসুকি ইফিয়ং, সে আসছে, আপনাদের জানিয়েছিলাম, এবং শুক্র শনিবার নাগাদ বা রবিবার সকালে এরকমটা জানিয়েছিলাম। এখন কিন্তু ডেফিনিট জানাচ্ছি যে এটা অনেক জায়গাতে আপনি জানলেও বলবো যে আগামীকাল সন্ধ্যে 7টার আশেপাশে সে আসবে, সে আসছে। অবশেষে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার, নাইজেরিয়ান স্ট্রাইকার, সে আসছে। গতবার পাঞ্জাব এফসিতে খেলেছে এই ইফিয়ং। পাঞ্জাব এফসিতে খেলে যথেষ্ট ভালো খেলেছিল, প্রচুর গোল করেছিল। ইউসুফ ইজাদারি গতবার ইস্ট বেঙ্গলের হাইয়েস্ট গোল টেকার ছিল বা স্কোরার ছিল, হাইয়েস্ট স্কোরার ছিল, যে কারণে সে গোল্ডেন বুটও পেয়েছে। তার ঠিক পরেই ছিল এই ইফিয়ং। সো এবার ইফিয়ং খেলবে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। হ্যাঁ, এটা ঠিক বলতে পারেন যে হাই স্কোরার ছিল তাকেই ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, তাকে ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। টাকা পয়সা একটা ম্যাটার করছিল, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে কাটছে। ইফিয়ং চলে আসবে, আর ইফিয়ং এলেই, আমি বলেইছিলাম আপনাদের যে ইফিয়ং এলেই কিন্তু তাকে ফাইনাল ম্যাচে নামানোর একটা তোড়জোড় চলবে, কারণ ইফিয়ং ইতিমধ্যে সে প্র্যাকটিস করছে। সে ইস্ট বেঙ্গলের কোচের সঙ্গে বা ইস্ট বেঙ্গলের যিনি ফিজিও রয়েছে তার সঙ্গে আলোচনা করে অনলাইনে সে দেখে বা টিপস নিয়ে প্র্যাকটিস করছে। এটা যেমন একটা দিক। আর একটা দিক রয়েছে যে সেই প্র্যাকটিস হলেও তাকে ম্যাচ ফিট হওয়াটা একটা দরকার ছিল, কিন্তু সে সময় নেই ইস্ট বেঙ্গলের হাতে। অপরদিকে ইস্ট বেঙ্গল কেন এই ইফিয়ংকে আনার জন্য এতটা তোড়জোড় বা ফাইনাল ম্যাচে নামানোর একটা তোড়জোড় করছে? কারণ অতি অবশ্যই আপনারা দেখেছেন যে কোয়ার্টার ফাইনাল বলুন বা সেমিফাইনাল বলুন, সেমিফাইনালে কিন্তু ইস্ট বেঙ্গলের স্ট্রাইকাররা ভুরি ভুরি গোল মিস করেছে, কিন্তু ফাইনালে এরকম সুযোগ বারবার আসবে না। প্রচুর সুযোগ পাবে, তার মধ্যে দিয়ে গোল করবে, সেটা হবে না। তাই যতটা সুযোগ পাওয়া যাবে ততটা সুযোগই কাজে লাগাতে হবে। এবং এবারে ডুরান্ড কাপটা শুরুই হয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের কলকাতা লিগের এই, বা মাফ করবেন, কলকাতার এই ডার্বি দিয়ে, কিন্তু সেই ডার্বিতে ইস্ট বেঙ্গল 1-0 গোলে হেরে গিয়েছিল। আর এবার কিন্তু ডুরান্ডের আবার একটা ডার্বি, আর ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু বদলা নেওয়ার ম্যাচ, বদলার ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে। ডুরান্ডের হার বা ডুরান্ডের বদলা ডুরান্ডেই নিয়ে নিতে পারবে ইস্ট বেঙ্গল। আনোয়ার আলী কথাটা নিশ্চয়ই মনে আছে, ম্যাচ আরো আছে, দেখে নেওয়া হবে। তো আমার মনে হয় দেখে নেবেন আনোয়ার আলীরা, কিন্তু ডিফেন্স নিয়ে সেভাবে কোনো বক্তব্য নেই। হ্যাঁ, সন্দীপ মান্ডিকে আমার মনে হয় কোচের একটু কথা বলা উচিত যে ফাউল করা প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে বক্সের মধ্যে নয়। বক্সের মধ্যে কোনো ফাউল করা যাবে না, যে কারণে কিন্তু অপোনেন্ট টিম অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, পেনাল্টি পেয়ে যাচ্ছে। রোজ রোজ যে তারা পেনাল্টি মিস করবেন বা প্রভসুকান গিল রোজ রোজ বাঁচিয়ে দেবেন, এটা কিন্তু হবে না। তো সন্দীপ মান্ডির সঙ্গে আমার মনে হয় কথা বলা উচিত। তো এক সন্দীপ নন্দী যথেষ্ট বেগ দিয়েছিল অস্কারকে, এবার সন্দীপ মান্ডি, বাট সন্দীপ মান্ডি কিন্তু যথেষ্ট ভালো খেলছেন। মাঝে মধ্যে এক আধটা ভুলচুক হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু পেনাল্টি পেয়ে যাচ্ছে অপোনেন্ট। যদিও সেই পেনাল্টি পেয়েও এখনো পর্যন্ত যে খুব বেশি সুবিধা করে ফেলেছে অপোনেন্ট, এমনটা নয়। তো যাই হোক, এবার ইস্ট বেঙ্গলকে কিন্তু ফাইনালটা খেলতে হবে এবং অ্যাডভান্টেজ নিয়ে খেলতে হবে, যতটা সম্ভব অ্যাডভান্টেজ নিতে হবে। তাই প্লেয়াররাও তৈরি হচ্ছে। অ্যাডভান্টেজ এখানেই যে আমরা দেখেছিলাম যে ডুরান্ড কাপের যে ফার্স্ট ম্যাচটা হয়েছিল, যে ডার্বিটা হয়েছিল, সেই সময় কিন্তু দুটো টিমেরই প্লেয়াররা কম বেশি 3-4 দিনে প্র্যাকটিস করে নেমে পড়েছিল। যতটা সম্ভব তারা বেশিরভাগ সময় তারা দেশীয় ফুটবলারদের দিয়ে খেলিয়েছিল, কারণ অনেকেরই বিদেশি এসে পৌঁছেছে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে। ইস্ট বেঙ্গলের কোচ তো মাত্র 3 দিন হাতে পেয়েছেন প্র্যাকটিস করানো, তারপরে নেমে পড়েছিলেন। সেই ম্যাচটা আর এই ডুরান্ড ডার্বি ফাইনাল, মানে ডুরান্ড ফাইনালটা যে ডার্বিটা হবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। দুটো টিমের কাছে কিন্তু বিদেশি প্লেয়ার চলে এসছে। একদিকে ইস্ট বেঙ্গলের কাছে সোফার 3 জন বিদেশি রয়েছেন, যাদেরকে ইস্ট বেঙ্গল কোচ হাবাস ব্যবহার করতে পারবেন। অন্যদিকে আমরা যদি দেখি মোহনবাগানের কাছে কিন্তু 5 জন বিদেশি প্লেয়ার রয়েছে, যদিও তারা সবাইকে যে ব্যবহার করতে পারছে এমনটা নয়। চোট আঘাত, ম্যাচ ফিট না হওয়া, এই সমস্ত অনেক কিছু বিষয় রয়েছে তাদের মধ্যেও। খোদ জেমি ম্যাকলারেনকে কিন্তু শুরু থেকে খেলাতে পারছেন না পানোস। তো
প্যানুস এবং হাবাসের মধ্যে একটা দ্বৈরথ যেমন হবে, পাশাপাশি যে বা যারা প্রথমে গোল দিয়ে দেবে অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু চলে যেতে পারবে। আর হাবাস মানেই, যদি হাবাসের টিম মানে ইস্টবেঙ্গল যদি শুরুতে গোল দিয়ে দেয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে গোল দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে মোহনবাগানের কাছে। কারণ হাবাস জানেন যে একটা গোল খাওয়ার পরে কিভাবে ম্যাচ মানে একটা গোল দেওয়ার পরে কিভাবে ম্যাচ বার করতে হয়, একটা গোল খাওয়ার পরে কিভাবে 4টে গোল দিতে হয়। দেখুন এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে কটা ম্যাচ খেলেছে, যদি ইস্টবেঙ্গলকে দেখা যায়, ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত হার্ড টিমের বিরুদ্ধে ম্যাচ খেলেছে সর্বসাকুল্যে 3টে, যদি সেভাবে কঠিন প্রতিপক্ষ বলতে হয়। প্রথম ম্যাচটাই, ডুরান্ডের প্রথম ম্যাচটাই মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে, প্লাস হচ্ছে এখানে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেললো দিল্লি এসসি বিরুদ্ধে খেলেছে, এবং এএফসি চ্যালেঞ্জ লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটা, সেই ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছে। এটা কিন্তু বিদেশিদের বিরুদ্ধে ম্যাচ ছিল, বিদেশি টিমের বিরুদ্ধে, এবং যথেষ্ট হার্ড ম্যাচ ছিল, ভালো টিমের বিরুদ্ধে খেলেছিল, তো সেই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে। 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গলের যদি স্ট্রাইক রেট দেখতে হয় তাহলে 2টোতে জিতেছে, একটাতে হেরেছে। অপরদিকে মোহনবাগান সে অর্থে কঠিন প্রতিপক্ষ বলতে গেলে মোহনবাগানের এই লাস্ট যে ম্যাচটা খেললো তারা সেমিফাইনাল, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই তেমন প্রতিপক্ষ তারা পেয়েছিল। জামশেদপুর কঠিন প্রতিপক্ষ ছিল, বাট জামশেদপুরের মধ্যে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার ছিল না, এটা একটা সুবিধে। মানে মোহনবাগান এটা কিন্তু একটা ইজি টিমের বিরুদ্ধেই খেলেছিল, যদিও সেই ম্যাচটাও পেনাল্টি শুট আউট পর্যন্ত যায়। বাট একমাত্র যদি বলতে হয় মোহনবাগান খেলেছে একমাত্র কঠিন টিমের বিরুদ্ধে বা 2টো টিমের বিরুদ্ধে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল, 2 হচ্ছে এই নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গলের কেউ যেভাবে পেয়েছে, তো সেই সময় মোহনবাগানও সোসো ছিল, একই রকম কার্যত ছিল। আর এই সময় এসে মোহনবাগান নর্থ ইস্টকে ফেস করেছে, আর এখানেই কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি কঠিন ম্যাচ খেলে নিয়েছে, যেটা মোহনবাগানের ম্যাচ প্র্যাকটিস এই জায়গাতে কঠিন টিমের বিরুদ্ধে কম হয়েছে। বাকি 2টো টিমই সমান খেলেছে, ভালো গোল করেছে, প্রচুর প্রচুর গোল করেছে। দুর্বল টিমের বিরুদ্ধে 2টো টিমই 7টা 8টা 6টা করে গোল করেছে। সো এখানে 2টো টিম কিন্তু এখন কেউ এগিয়ে কেউ পিছিয়ে নেই। ডার্বিতে সবসময় কিন্তু সমান সমান, বা সেই দিনকে যে নার্ভ ধরে রাখতে পারবে, যে খেলতে পারবে, সেই এগিয়ে। আর পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে 17 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল 16 বার। তো এখন সমান সমান হবে নাকি মোহনবাগান এগিয়ে যাবে, সেটা একটা বড় ব্যাপার। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন। তো আলটিমেটলি আমার চোখে আমি বলবো 2টো টিমের মধ্যে কেউই কিন্তু অন্তত যে পরিসংখ্যান বলুন, বা আমি যদি বলি এই মুহূর্তে কে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে ম্যাচ ফিটনেসের দিক থেকে, বা আপনি যদি বলেন যে প্লেয়ারদের স্ট্রেংথ, তারা কতটা ম্যাচ ফিট, এই সমস্ত দিক থেকে কিন্তু 2টো টিমই তুল্যমূল্য আর কি। যদি কেউ 49 হয় আরেকজন 51, এই টাইপের আর কি। সো বিরাট কিছু ফারাক এই মুহূর্তে টিম দুটোর মধ্যে নেই। ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থাকবে, যে ইস্টবেঙ্গল কঠিন টিমের বিরুদ্ধে খেলেছে, এবং এই আল আরবির বিরুদ্ধে ইস্টবেঙ্গল অনেক বেশি ভারতীয় প্লেয়ারকে তারা দেখে নিয়েছে, তারা ভালো খেলেছে, তাদের জন্য জয় পেয়েছে ইস্টবেঙ্গল। সো এটা একটা ইস্টবেঙ্গলের কাছে নতুন, বা ইস্টবেঙ্গলের কাছে এটা একটা পাওনা বলা যেতে পারে। কারণ মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচটাতে ডুরান্ডে ভারতীয়রাই খেলেছিল, তো তারাই ফারাক করে দিয়েছিল, কারণ তারা অনেক বেশি যে ভারতীয় টিমের প্লেয়ার সমৃদ্ধ মোহনবাগান। সো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের স্ট্রেংথও কিন্তু দেখে নিতে পেরেছেন হাবাস। তো দেখা যাক, সেটা নিঃসন্দেহে ভালো খবর, ভালো দিক ইস্টবেঙ্গলের জন্য। এখন ফাইনালে সেদিনকে যে নার্ভ ধরে রাখতে পারবে, যে ভালো খেলবে শেষ পর্যন্ত, সেই জিতবে। এই দিক থেকে আমি বলবো যে ওই ম্যাচের দিনকে ডার্বি খেলার অভিজ্ঞতা কিন্তু ইস্টবেঙ্গলের টিমটাতে প্লেয়ারের মানে অভিজ্ঞতা রয়েছে, এমন প্লেয়ারের সংখ্যাটা একটু কম। অন্যদিকে তুলনামূলকভাবে মোহনবাগানে সেই সংখ্যক প্লেয়ারের সংখ্যাটা অনেক বেশি, ডার্বি খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এখানে কিছুটা আবার মোহনবাগান এগিয়ে থাকবে, তাই এক একটা জায়গাতে এক একজন এগিয়ে থাকছে। তুল্যমূল্য ভাবে কিন্তু ইস্ট বেঙ্গলেরই এগিয়ে থাকার কথা। মানে আর একটা বলতে হবে, কারণ যে মাঝমাঠ, মোহনবাগানের মাঝমাঠ এখনো সেভাবে দানা বাঁধেনি। ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো খেলছে, বিশেষ করে মোহাম্মদ রশিদের নাম বা জিকসন সিং এর নাম বলতে হয়। দানি রামিরেজ এখনো পর্যন্ত সে ফিট হয়নি, বাট দানি রামিরেজের এক একটা পাস কিন্তু মানে বিষাক্ত, সেগুলো থেকে যদি গোল করতে পারে প্লেয়াররা, তাহলে কিন্তু মোহনবাগানের কপালে দুঃখ আছে। অন্যদিকে মোহনবাগান যদি মিগেল ফিগোরেকে খেলায়, যদিও তার টাচ এখনো পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছয়নি যেটা ইস্টবেঙ্গলে দেখা গিয়েছিল। সো লড়াই হবে, তুল্যমূল্য ওই কি বলবো, কম বেশি একটু আধটু, কেউ এগিয়ে কেউ কোথাও, কেউ মানে ইস্টবেঙ্গলে গিয়ে তো কোথাও মোহনবাগানে গিয়ে, এরকমই পর্যায়ে রয়েছে। তো দেখা যাক, লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তো এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল আরেকটা সুখবর, সেটা হচ্ছে ইমামি, তারা
বিনিয়োগকারী সংস্থা না, তারা স্পন্সর হিসেবে থাকবে এবং ফাইনাল ম্যাচে হয়তো জার্সিতেও ইমামির লোগোই থাকতে পারে, এই একটা চান্স রয়েছে। ইমামি থাকা মানে একটা ইস্ট বেঙ্গলের জন্য নিঃসন্দেহে ফিল গুড ব্যাপার তো একটা রয়েছে। তো সেটা দেখা যাক, সেই একটা অর্থের ব্যাপার রয়েছে, কতটা তারা অর্থ পায়, এবং যেহেতু এএফসি খেলবে তারা আরো অর্থের প্রয়োজন রয়েছে, অর্থ সেখান থেকেও আসবে, ভালো বিদেশি আনারও একটা চান্স থাকছে ইস্ট বেঙ্গলের জন্য। আর একটা বিষয় শোনা যাচ্ছে যে সানান এবং নিখিল বার্লা, এই জামশেদপুর এফসি প্লেয়ার, এই দুজনের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুজনকে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে দেখা যেতে পারে। কারণ জামশেদপুরের যে প্লেয়াররা রয়েছে 12 জন ফুটবলার এবং 2 জন কোচ, তারা কেউই কিন্তু চার্চিল ব্রাদার্সের হয়ে বা জার্সি পরে খেলতে চাইছে না। প্রণয় হালদার সহ প্লেয়াররা তারা চাইছে যে সেখান থেকে রিলিজ নিয়ে অন্য কোনো টিমে চলে যেতে, কারণ এখনো পর্যন্ত এই অপশনটা খোলা রয়েছে, ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে। সো তারা চার্চিলে কেন যাবে, নতুন একটা টিমের হয়ে কেন খেলবে, মানে আইএসএল এর নতুন, যদিও চার্চিলের একটা লিগাসি রয়েছে দীর্ঘদিন করার, তো দে হ্যাভ দ্য চান্স, মানে তারা অপশন রয়েছে, পাচ্ছে, তারা কেন অন্য টিমে, ভালো টিমে যাবে না। সে কারণে অনেকে রিলিজ পাচ্ছে, রিলিজ পেয়ে তারা চলে যাবে অন্য টিমে। এখনো পর্যন্ত কেউ পায়নি হাতে কলমে, যে কারণে সইটাও হয়নি। তো আমার মনে হয় এই জায়গাতে সানান নিখিল বার্লাকে কিন্তু ইস্ট বেঙ্গল লক করে দিতে পারে অতি দ্রুত। পাশাপাশি ইস্ট বেঙ্গলের একজন স্ট্রাইকারও নাকি কনফার্ম হয়ে গেছে, যদি এখনো নাম পাম জানা যায়নি, বিদেশি ফরেন স্ট্রাইকার এবং ডিফেন্ডারও কিন্তু অনেকটা হওয়ার পথে। এই ডিলগুলো ডান হয়ে গেলে এএফসি খেলার আগে কিন্তু ইস্ট বেঙ্গল দারুণ টিম হয়ে যাবে, এবং এফসি তে কিন্তু ভালো লড়াই অপেক্ষা করছে ইস্ট বেঙ্গলের জন্য। ভালো টিমের বিরুদ্ধে খেলতে হবে, বিশ্বকাপারদের বিরুদ্ধে খেলতে হবে, সেটা মাথায় রেখেই খেলতে হবে। আর একটা সুখবর দিতে ভুলেই গিয়েছিলাম, অনেকেই জানতে চাইছিলেন যে নাওরেম মহেশের কি খবর। দেখুন, নাওরেম মহেশের একটি ভিডিও পাওয়া গেছে, নাওরেম তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে তিনি এখন জিমে রিহ্যাবে ব্যস্ত রয়েছেন, রিহ্যাব করছেন, সেই ভিডিও পাওয়া গিয়েছে। সো আশা করা যায় আইএসএল এ হয়তো নাওরেমকে শুরুর দিক থেকে না হলেও পরের দিকে কিন্তু নাওরেমকে পাওয়া গেলেও যেতে পারে। তো তাকে দেখে তো অন্তত ভালোই লাগছে। তো কতদিনে সে মানে প্র্যাকটিসে নামতে পারে, বল নিয়ে প্র্যাকটিসে নামতে পারে, সেটাই দেখার বিষয়। তো আমার মনে হয় অক্টোবর, যেহেতু খেলাটা পিছিয়ে যাচ্ছে আইএসএল অক্টোবরের 10 তারিখে, এটা কিন্তু সাপে বর হবে ইস্ট বেঙ্গলের জন্য। নাওরেম কিন্তু অক্টোবরের শেষের দিকে জয়েন করতে পারে ইস্ট বেঙ্গলের শিবিরে, এটা আমার মনে হচ্ছে। হোপ ফর দ্য বেস্ট। এরই মধ্যে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে কেপ ভার্দে কথা আপনাদের জানিয়েছিলাম, তো অবশেষে কেপ ভার্দে কিন্তু আসবে। 6ই অক্টোবর সম্ভবত খেলা হবে, এবং 3রা অক্টোবর আপনারা জানেন ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়ান টিম, 6ই অক্টোবর খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। বড় বড় টিমের বিরুদ্ধে খেলবে, এবং টিমগুলোকে যদি রুখে দিতে পারে নিঃসন্দেহে সেটা কিন্তু ভারতীয় টিমের জন্য বড় পাওনা। কিন্তু এত বড় প্রজেক্ট, এত বড় টিমের বিরুদ্ধে খেলাটাও একটা বড় বিষয়। তাই হারলে বা বিরাট ব্যবধানে হারলে র্যাঙ্কিং কিন্তু একেবারে তলানিতে চলে যাওয়ার সমূহ চান্স রয়েছে, এবং গোটা বিশ্বে আবারও মুখ পড়বে ভারতের। এটা একটা বড় ব্যাপার, কারণ এই বিনিয়োগগুলোর পেছনে খুব বেশি বুদ্ধি আছে বলে তো মনে হয় না। যাই হোক, দেখা যাক কি হয় শেষমেশ। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।